দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাহ ওয়াল্লাহ তাই নেবে যে ওয়াল্লাহ আর বাসন বন্যার পানি তো ওয়াল্লাহ। শুক্রবার সকালে চট্টগ্রামের বাঁশখালী সাতকানিয়া সহ প্লাবিত এলাকা পরিদর্শন করে ত্রাণ বিতরণ করেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বাঁশখালী এলাকায় বন্ধ সুইচ গেট খুলে দেওয়ার দাবি জানিয়ে দ্রুত ত্রাণ সরবরাহ নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। পাহাড় দশে 33 জন মানুষ এ পর্যন্ত মারা গেছেন। আমরা এই পরিবারগুলোর পাশে দাঁড়াবো। আজকে এখান থেকেই আমরা আল্লাহর উপর ভরসা করে ঘোষণা দিচ্ছি যে প্রত্যেকটা ক্ষতিগ্রস্ত ব্যক্তির জন্য পরিবারের হাতে আমরা 50,000 টাকা করে ছুলে দেবো। মসজিদ কমিটির টাকা যদি আপনি উঠান, মসজিদ কমিটির টাকা রাস্তায় মাঝে উঠায় না অনেকে, এই টাকাটা যে উঠায় সে কি সিমেন্ট রড কিনে সেই বিল্ডিংটা করে নাকি টাকাটা মসজিদ কমিটির সভাপতিকে দেয়? কাকে দেয়? কাকে দেয়? নাকি মসজিদের টাকাটা যিনি রাস্তায় উঠায় উনি টাকাটা নিজেই হচ্ছে মসজিদে খরচ করে 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 ঠিক একইভাবে বন্যার সময় আমাদের ডাকে মানুষ সারা দেশ থেকে এসে 12 কোটি টাকারও বেশি আমাদেরকে দিয়েছে, দেয় নাই? দেয় নাই? এখন আমরা টাকাটা উঠাইছি, আমাদের লজিস্টিক সাপোর্ট নাই, এই 12 কোটি টাকা নিয়ে আমরা কয়জনকে দিব বলেন? আমরা যদি কাউকে দিতাম পরে ওর তো স্বজনপ্রীতির অভিযোগ। জামাতের আমিরকে নিয়ে অনেকে অনেক সময় অনেক সমালোচনা করেছেন, এই যে সাদা কুকুর এটা সেটা অনেক কিছু বলেছেন। আজকে দেখছেন এই সাদা মানুষটা কি করেছে, সাদা গেঞ্জি সাদা পায়জামা পরে কোমর পানিতে নেমে চট্টগ্রামের মানুষের ঘরে ঘরে খাবার আর অর্থ নিজে বিলি করছে। মাহবুব আলম সালেহীন এবং আব্দুল আওয়াল মিন্টু একই কেস। আব্দুল আওয়াল মিন্টুটা বৈধ ঘোষণা করা হলো, মাহবুব আলম সালেহীনটা অবৈধ ঘোষণা করা হলো। এটা নিয়ে পরে মামলা হয়েছে, মামলা করে তারা পরে ফেরত পেয়েছে। ঠিক এরকম ঋণ খিলাপিদের মনোনয়ন বৈধতা দিতে 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 এই ইলেকশন কমিশন, আপনি যেমন নিজেকে দাবি করছেন পৃথিবীর ইতিহাসে একমাত্র নিরপেক্ষ ইলেকশন কমিশন, বাংলাদেশের মানুষও মনে করছে যে পৃথিবীর ইতিহাসে একমাত্র এবারই এই ইলেকশন কমিশনের আন্ডারে যে নির্বাচনটি হয়েছে সেই নির্বাচনে সর্বাধিক সংখ্যক ঋণ খিলাপি তারা মনোনয়নপত্র কিনেছে এবং বৈধতা পেয়েছে এবং তারা নির্বাচিত হয়েছে। এবং জাতীয় সংসদে বিএনপির যে মোট আসন তারা পেয়েছে, এই মোট আসনের ভিতরে 59% সংসদ সদস্য ঋণ খিলাপি। হঠাৎ করেই প্রধানমন্ত্রী তারেক রহমান ওরফে তারেক বিন জিয়ার জন্য অশনি সংকেত, এমনকি তার জীবন নাশের হুমকি রয়েছে। দর্শক, যেই মুহূর্তে প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রয়াত পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ফুটপ্রিন্ট অনুসরণ করার চেষ্টা করছেন আমরা দেখতে পাচ্ছি, সেই মুহূর্তেই জিয়াউর রহমানকে নিয়ে যে পরিণতি হয়েছিল সেই পরিণতির সংখ্যা আমরা লক্ষ্য করছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি আপডেট ব্রেকিং নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, দেশ ও প্রবাস থেকে যে বাজারা আজকের এই তথ্যবহুল আলোচনা সমৃদ্ধ ভিডিওটিতে ক্লিক করেছেন সবাইকে রিকোয়েস্ট করব ধৈর্য সহকারে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা সমৃদ্ধ ভিডিও নিয়ে, যেই ভিডিওগুলো দেখলে আপনাদের গা শিউরে উঠবে, চোখ কপালে উঠতে বাধ্য হবে, আপনারা অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক, এই ভিডিওটিতে সেই রহস্যটি জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, তাই সকলকে রিকোয়েস্ট করব ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে চলুন একটি লাইক দিয়ে ভিডিওগুলোর বিস্তারিত আলোচনাগুলো শুনে আসি। দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাহ ওয়াল্লাহ তাই নেবে যে ওয়াল্লাহ আর বাসন বন্যার পানি তো ওয়াল্লাহ দরের অবস্থা শোনা ও রামিন মানে ও আল্লাহ রে ঘরে কিনলাম আইদা ও রামিন মানে আব্বা কই ও বাবলা আব্বা কই আব্বা ডলার মানে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাহ ওয়াল্লাহ তাই নেবে যে ওয়াল্লাহ আর বাসন বন্যার পানি তো ওয়াল্লাহ তাই নেবে যে আজ 3 দিন লট বসে আর সাহেবুল্লাহ খেয়ে নেই হদা আল্লাহ রে গরম তো নেই ওয়াল্লাহ গরম তো হদ্দুস আল্লাহ আজ 3 দিন লট পানি বন্ধি ও আল্লাহ আর বাসন। সরজমিনে দেখে গিয়ে আমাদের করণীয়, সরকারের করণীয় সম্পর্কে আমাদের পক্ষ থেকে দাবি উত্থাপনের জন্য মূলত আমরা এখানে এসেছি। তা আমি সর্বপ্রথম সেই সমস্ত মানুষদের প্রতি সহানুভূতি জ্ঞাপন করছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, যে সম্প্রতি বন্যায় যারা নিহত হয়েছেন পাহাড় ধসের কারণে বা বিভিন্ন কারণে। বিশেষভাবে আমরা খুবই উদ্বিগ্ন। চট্টগ্রাম মহানগরী হচ্ছে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী, কিন্তু একটু বর্ষা নেমে আসলেই পুরা চট্টগ্রাম মহানগরীতে দুর্ভোগ দেখা দেয়। নালা নর্দমা উপচে পড়ে বিভিন্ন ধরনের অসুবিধার কারণে 2-1টা মৃত্যুর ঘটনাও গতবার হয়েছে। তো এইসব নিয়েই সরকারের দায়িত্ব মূলত এগুলো সমাধান করা, কিন্তু বিরোধী দল হিসাবেও আমাদের দায়িত্ব আছে
বিষয়গুলো সরকারকে ধরে দেওয়া এবং জনগণের হয়ে দাবি আদায় করা, কাজ করা। আমাদের আজকের আশাটা অনেকটা সেরকম। আমরা ইনশাল্লাহ এখান থেকে বাঁশখালী যাচ্ছি, বাঁশখালীর থেকে ফেরার পথে আমরা লোহাগাড়া এবং সাতকাঠি আমরা চেষ্টা করব। এরপরে শহরেরও কিছু জায়গায় আমরা যাব, দেখব, আপনাদের অবস্থা দেখে আমরা কীভাবে দাঁড়াতে পারি সেটা আমরা চিন্তা করছি। এবং বন্যা ক্ষতিগ্রস্ত এলাকায়ও যতটুকু পারি আমাদের পক্ষ থেকে দলীয় অবস্থান থেকে আমরা ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য আমাদের সংশ্লিষ্ট সকল সংগঠনকে আমরা নির্দেশ দিয়েছি এবং কেন্দ্র থেকে আমরা এটা সমন্বয় করছি। দেশের 4টা বিভাগে মূলত এই সমস্যা দেখা দিয়েছে: চট্টগ্রাম বিভাগ, সিলেট বিভাগ, রংপুর বিভাগ এবং ময়মনসিংহ। আর বাকি বিভাগগুলো অতটা ভাল না, কিন্তু এই 4টা বিভাগের অবস্থা ক্রমান্বয়ে খারাপের দিকে যাচ্ছে। তবে রংপুর বিভাগ বেশি হুমকিতে পড়বে যদি তিস্তার ওই দিক থেকে বাঁধ সব খুলে দেওয়া হয়, তাহলে যেটা প্রত্যেক বছরই হয়, এটা দুঃখ হয়ে আছে, সেই ঝামেলাটা দেখা দেবে। এই জন্য আপনারা জানেন যে ইতিমধ্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন আমাদের পক্ষ থেকে জোরালো দাবি উত্থাপন করা হয়েছে এবং সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। আমরা এখন সেই অঙ্গীকার বাস্তবায়নের অপেক্ষায় আছি। আমরা জানি প্রজেক্টটা অনেক বড়, সময় লাগবে, কিন্তু আন্তরিকভাবে কাজটা শুরু হোক, দৃশ্যমানভাবে জনগণ এটা দেখতে চায়। হঠাৎ করেই প্রধানমন্ত্রী তারেক রহমান ওরফে তারেক বিন জিয়ার জন্য অশনি সংকেত, এমনকি তার জীবননাশের হুমকি রয়েছে। দর্শক, যেই মুহূর্তে প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রয়াত পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ফুটপ্রিন্ট অনুসরণ করার চেষ্টা করছেন আমরা দেখতে পাচ্ছি, সেই মুহূর্তেই জিয়াউর রহমানকে নিয়ে যে পরিণতি হয়েছিল সেই পরিণতির সংখ্যা আমরা লক্ষ্য করছি। এই মুহূর্তে তারেক রহমানের সবচেয়ে ভালো বন্ধু ওয়েল উইশার্স জামাত ইসলামী এবং তাদের জোট, এবং দেশের কল্যাণে এই মুহূর্তে সবচেয়ে নিবেদিত প্রাণ এবং আন্তরিক জামাত ইসলামী এবং তাদের জোট। তারা দলীয় সংকীর্ণতা কিংবা দলের ক্ষুদ্র স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতির বৃহত্তর স্বার্থে কাজ করছে এবং এমনকি তারেক রহমানকে সর্বাত্মক সহযোগিতা করছে, কোঅপারেট করছে, তারেক রহমানকে সতর্ক করছে। হ্যাঁ, তারেক রহমানের যে ভুলগুলো আছে, যেমন গণভোটের রায় না মানা, জুলাই সনদ বাস্তবায়ন না করা, এগুলোতে যেমন চাপ দিচ্ছে, জোরালো চাপ দিচ্ছে। অ্যাট দি সেম টাইম যেহেতু তারেক রহমান সেনাবাহিনীকে অনেকটা ইসলামাইজড করার চেষ্টা করছেন, সেনাবাহিনীকে দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলার চেষ্টা করছেন, ভারতপন্থী সেকুলার সেনাবাহিনী থেকে বাংলাদেশপন্থী ইসলামী মূল্যবোধী বিশ্বাসী সেনাবাহিনী তৈরি করার চেষ্টা করছেন, যেহেতু ভারতের আধিপত্যবাদের বলয় থেকে, মার্কিন বলয় থেকে বের হয়ে একটা স্বাধীন পররাষ্ট্রনীতির চেষ্টা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এই জায়গায় জামাত ইসলাম ইজ কোঅপারেটিং তারেক রহমান, আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি। তো দর্শক, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেনাবাহিনীকে রবীন্দ্রপন্থী সেকুলার সেনাবাহিনী থেকে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী বাংলাদেশপন্থী সেনাবাহিনী বানানোর যে উদ্যোগ, যেটা জিয়াউর রহমান নিয়েছিলেন, জিয়াউর রহমান সেনাবাহিনীর মধ্যে অনেক ধর্মীয় মূল্যবোধের নানান বিষয় ঢুকিয়েছিলেন, ওইটা হাসিনা আউট করে দিয়েছিল, জিয়াউর রহমান এটা আবার ঢুকাচ্ছেন। সেই মুহূর্তে স্বাভাবিকভাবে ভারতপন্থী বা ভারত তো আর বসে থাকবে না। জিয়াউর রহমানকে হত্যা করেছিল কারা? ভারতপন্থী জেনারেলরা, এবং সরাসরি ভারতের প্রশ্রয়, ভারত হত্যা করেছিল এবং হত্যাযজ্ঞ ঘটিয়েছিল কার মাধ্যমে? সেনাবাহিনীর ভিতরে রয়ের দালাল যারা ছিল তাদের মাধ্যমে, সেনা অফিসারদের মাধ্যমে, এবং সরাসরি ভারতের আর এক বিশ্বস্ত দালাল হোসেন মোহাম্মদের সাথে জড়িত ছিল। এখন জামাত জোটের নেতৃবৃন্দ মনে করছে তারেক রহমানকে হত্যা করা হতে পারে, ভারতের দালালেরা বা ভারত যে কোনো সময় হত্যা করতে পারে, তার জন্য ঢাকার বাইরে রাত্রি যাপন নিরাপদ নয়। দর্শক, জিয়া পরিবারের বিশ্বস্ত বন্ধু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সামরিক বিষয়াদি যিনি দেখভাল করতেন, খালেদা জিয়ার অত্যন্ত বিশ্বস্ত যিনি ছিলেন কর্নেল অলি আহমেদ বীর বিক্রম, যিনি খালেদা জিয়া যখন অসুস্থ ছিলেন অথবা হাউস অ্যারেস্ট ছিলেন, কারাবন্দী ছিলেন, শেখ হাসিনার বিশেষ বিবেচনায় বাসায় ছিলেন, তখন স্বাভাবিকভাবে বিএনপি নেতৃবৃন্দ তার সাথে হরহামেশা দেখা করতে পারতো না বা দেখা করতো না। আবার করোনা ছিল, ওই সময়টাতে ঈদে কোরবানিতে স্থায়ী কমিটির কয়েকজন মেম্বার দেখা করার সুযোগ পেত। কিন্তু দেখা গেল যে সবকিছু ছাপিয়ে কর্নেল অলি জিয়া পরিবার এতটাই ঘনিষ্ঠ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এতটাই স্মৃতি বিজড়িত, বিশ্বস্ত, একদম দুঃসময়েও যখন বিএনপির স্থায়ী কমিটির মধ্যে বাছাইকৃত 2-4 জন দেখা করার সুযোগ পায়, ওই সময় সবার আগে দেখা করে আসতেন কর্নেল অলি, এতটাই। অথচ তিনি কিন্তু বিএনপি ছিলেন না, তিনি বিএনপি ত্যাগ করেছেন সেই 2007 সালে। তো দর্শক, এর মানে কর্নেল অলি হিস্ট্রিক্যালি একদম ফ্রম দি রুট জিয়া পরিবারের সাথে কানেক্টেড এবং তাদের একদম ওয়েল উইশার্স। এবং এখন জামাত জোটের দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি কথা বলছেন। তিনি বলছেন যে আমার দেশে এইভাবে রিপোর্ট করেছে, যে কারণে প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত কাটাতে বারণ করলেন কর্নেল অলি। আমরা এটা খুব সহজেই বুঝি, কারণ হিসেবে তিনি যে ভাষায় যাই উল্লেখ করেন না কেন, সহজ ব্যাখ্যা ঢাকার বাইরে রাত কাটালে
যেভাবে জিয়াউর রহমান ঢাকার বাইরে চট্টগ্রামে রাত কাটিয়েছিলেন এবং সেখানে তাকে হত্যা করেছিল, এমনকি তার লাশ গোপন করার চেষ্টা করেছিল বা করেছিল। আর সেই জিয়াউর রহমানের ফুটপ্রিন্ট যেহেতু তারেক রহমান অনুসরণ করছে, ঢাকার বাইরে রাত কাটানো তার জন্য নিরাপদ না। আর তার নিরাপত্তা হুমকি এমনিতে আছে, যেমন প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি করে নিয়ে ভাঙ্গারির কাছে বিক্রি করে। এটা প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে একটা হাসি তামাশা ছাড়া আর কিছুই না। কিসের প্রধানমন্ত্রী? আর এটা লাল টেলিফোনের তার আমি চুরি করে ভাঙ্গারির কাছে বিক্রি। লাল টেলিফোনের তার চুরি করে নিয়ে যাওয়া এর চাইতে বড় ডেঞ্জারাস ভাঙ্গারির কাছে বিক্রি করা। পুরো নিরাপত্তা ব্যবস্থাটাকে একটা তুচ্ছ তাচ্ছিল্য হাসি তামাশায় রূপান্তরিত করা। কিসের প্রধানমন্ত্রী? তার লাল টেলিফোনের তার পোলাপানে নিয়ে যায়, তারপর ভাঙ্গারির কাছে বিক্রি করে। যে ভাঙ্গারির কাছে বিক্রি করে এটা তুচ্ছ তাচ্ছিল্য একটা প্রতীক। তো সেই জায়গায় ঢাকার বাইরে রাত্রি যাপন করা, এটা তার জন্য নিঃসন্দেহে জিয়াউর রহমানের পরিণতির আলামত বহন করে। ইটস ভেরি ডেঞ্জারাস অ্যান্ড ভেরি অ্যালার্মিং। তো দর্শক, এছাড়া প্রধানমন্ত্রী গোপন ফাইলে তিনি ফুটনোট কি লেখেন? তার নেতাদের উদ্দেশ্যে, তার মন্ত্রীদের উদ্দেশ্যে কোনো ফাইলে কোনো ফুটনোট লিখতে পারেন যে মশা মারতে ফ্লোরিডা যাওয়ার কোনো দরকার নেই, মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার কোনো দরকার নেই, চট্টগ্রামের কোনো একটা ডোবার পাশে কয়েক ঘন্টা সন্ধ্যার পর বসে থাকেন, মশা মারার সৃজনশীল টেকনিক শিখতে পারবেন। এটা একটা হিউমারাস বিষয়, অথবা দলের বা সরকারের একদম সিক্রেট একটা বিষয়, সেটা সোশ্যাল মিডিয়ায় চলে যায়। এর মানে প্রধানমন্ত্রীর আশেপাশে ডেঞ্জারাস লোকজন আছে যারা প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য হুমকি, তার জীবনের জন্য হুমকি। ঢাকার মধ্যে হয়তো এরকম কোনো অঘটন ঘটানোর সাহস পাবে না, যেহেতু জিয়াউর রহমানকেও ঢাকার মধ্যে কোনো অঘটন ঘটাতে পারেনি, কিন্তু ঢাকার বাইরে এই ধরনের ঘটনা ঘটতে পারে। তো এটা কর্নেল ওলি যতটা ভালো বুঝেন, তার যে অভিজ্ঞতা, এটা তারেক রহমান নিজেও বোঝেন না। অতএব কর্নেল ওলির এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা একটু বক্তব্যের ডিটেলস দেখি। তারেক রহমানকে পরামর্শ দিয়েছেন এলডিপির চেয়ারম্যান ডক্টর কর্নেল ওলি আহমেদ। তিনি একটা সেমিনারে এই পরামর্শ দেন। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ওলি আহমেদ বলেন, আপনার কাজ হচ্ছে বাংলাদেশে যারা বিদেশি গুপ্তচর আছে তাদেরকে বের করা। তাদের দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বেগম খালেদা জিয়ার সন্তান হিসেবে সংস্কার বিষয়ে আপনার উদ্যোগ নেওয়া প্রয়োজন। এখন প্রধানমন্ত্রীর আশেপাশে এই বিদেশি গুপ্তচর আছে এবং এই বিদেশি গুপ্তচররাই তাকে হত্যা করতে পারে। আমি তারেক রহমানের একজন সমালোচক, আবার প্রশংসা করি, কিন্তু শুরু থেকে একটা কথা কিন্তু বলে আসি, সে নির্বাচনের সময় থেকে, যখন তারেক রহমান ভারতের কাছে অনেকটা মুসলেখা দিয়ে কিংবা আন্ডারস্ট্যান্ডিং করে লন্ডন থেকে দেশে ফিরেছেন, তখনও বলেছি যে তারেক রহমান যতই ভারতের সাথে আন্ডারস্ট্যান্ডিং করুক না কেন, জিয়াউর রহমানের রক্ত যার শরীরে, ভারত তাকে বিশ্বাস করবে না, সুযোগ পেলেই তাকে হত্যা করবে। হয়তোবা এখন একটা সমঝোতা করে দেশে এনেছে, সাহস দিয়েছে, ক্ষমতায় আসতেও সহায়তা করেছে, যেহেতু বিএনপির চাইতে ভালো বিকল্প ভারতের কাছে ছিল না, কিন্তু সুযোগ পেলেই তারেক রহমানকে হত্যা করবে। এটা হচ্ছে ভারতের পণ। তা এখন কর্নেল ওলির এই আশঙ্কার মাধ্যমে এই বিদেশি গুপ্তচর আছে এই কথা বলা এবং ঢাকার বাইরে আপনি রাত্রি যাপন করবেন না এই কথা বলা, চতুর্দিকে শত্রু রেখে আপনি দেশ পরিচালনা করতে পারবেন না, এইসব কথাবার্তা বলছেন। তার চতুর্দিকে শত্রু আছে। এই চতুর্দিকে শত্রু কারা? এই চতুর্দিকে শত্রু হচ্ছে, সরাসরি যদি বলি, চাঁদাবাজ, দুর্নীতিবাজ অনেক আছে। ওটা তার জীবনের জন্য থ্রেট নয়, ওটা হচ্ছে তার ইমেজের জন্য থ্রেট। বা তার আসল শত্রু হচ্ছে ভারত। ভারত অতীতে বাংলাদেশের রাষ্ট্রপ্রধানদের হত্যা করেছে, জিয়াউর রহমানকে হত্যা করেছে, এমনকি শেখ মুজিবের হত্যা, ওটার সাথেও ভারতের একটা প্রেক্ষাপট জড়িত ছিল। খালেদা জিয়াকে যে হত্যার দিকে ঠেলে দেওয়া, মৃত্যুর দিকে ঠেলে দেওয়া, এটাও ভারত করেছে। জামাত নেতাদের হত্যা করেছে সরাসরি ভারত। অতএব তারেক রহমানের জন্য ডেফিনেটলি অশনির সংকেত। তরুণরা, যুবকরা যখন জুলাইয়ের মালিকানা নিয়ে নেবে, তখন বুঝতে হবে যে বর্তমান রাজনৈতিক দলগুলো কিভাবে অপ্রাসঙ্গিক হয়ে গেছে, তারা জুলাইকে ধারণ করতে পারছে না। পালিয়ে এমন একটা দেশে গেছেন যেটা আমরা সবসময় বলেছি তিনি ওই দেশের দালাল, এবং এইটাকে নিয়ে আবার তারা রাজনীতি করতো যে তারা ওই দেশের দালাল না আবার বলার চেষ্টা করতো। কিন্তু তিনি সেখানে গিয়ে এবং ভারত সরকারের গত 2 বছরের আচরণের মধ্য দিয়ে এটা প্রমাণিত হয়েছে যে আসলে কে কাদেরকে দশকের পর দশক ধরে পুষে এই গোখরা সাপটা বানিয়েছে দুধ কলা খাইয়ে। অতএব জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যারা অনেকে আশঙ্কা করছেন যে জুলাই চলে গেছে, জুলাই ব্যর্থ হয়েছে, এটা সিম্পলি সম্ভব না। এত সম্মিলিত স্মৃতি আমাদের ইতিহাসের অন্য কোনো ঘটনার নাই। 71-এর মুক্তিযুদ্ধ, 47-এর ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে আজাদি, প্রত্যেকটা আমার রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ঘটনা। কিন্তু তথ্য প্রযুক্তির কারণে, মোবাইল ইন্টারনেটের কারণে যেটা হয়েছে যে লক্ষ লক্ষ মানুষের স্মৃতি থেকে এইটা এখন অডিও ভিজুয়াল ফর্মে চলে গেছে এই মেমোরিটা। তাই আপনারা দেখবেন জুলাই আসলে যেটা হয়, আমরা প্রতি বছর নতুন নতুন ভিডিও দেখতে পাচ্ছি, নতুন নতুন ঘটনা আপলোড হচ্ছে। গত কয়েকদিন আগে প্রথমবার ভিডিওটা দেখলাম যে একজন গুলিবিদ্ধ তরুণ শহীদ হবার আগে
তাকে যারা আহত অবস্থায় তুলে নিয়ে যাচ্ছে তাদেরকে সে বলছে আমার মায়ের ফোন নাম্বারটা রাখেন, তাকে একটু জানিয়ে দেবেন যে আমার লাশটা কোথায় আছে। অতএব এই যে সম্মিলিত স্মৃতি, মেমোরি, এবং সবচেয়ে বড় অর্জন যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলো যখন জুলাইয়ের আকাঙ্ক্ষা থেকে পিছনে ফিরে আসতেছে, আমাদের তরুণরা, আমাদের যুবকরা রাজনীতির বাইরে এসে জুলাইকে ধারণ করছে, জুলাইয়ের মালিকানা নিচ্ছে। এবং তরুণরা, যুবকরা যখন জুলাইয়ের মালিকানা নিয়ে নেবে তখন বুঝতে হবে যে বর্তমান রাজনৈতিক দলগুলো কিভাবে অপ্রাসঙ্গিক হয়ে গেছে, তারা জুলাইকে ধারণ করতে পারছে না। এবং এই ঘটনাগুলো কিন্তু বারবার ঘটতেছে। গত প্রায় 10 বছর ধরে যদি দেখেন, কোটা বিরোধী আন্দোলন হয়েছে তরুণদের নেতৃত্বে, কিন্তু কোনো রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতৃত্বে না। ভ্যাট বিরোধী আন্দোলন হয়েছে তরুণদের নেতৃত্বে, কিন্তু কোনো ছাত্র সংগঠনের নেতৃত্বে না। নিরাপদ সড়ক চাই আন্দোলন হয়েছে আমাদের শিশু কিশোর, আমাদের তরুণদের নেতৃত্বে, কিন্তু কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে না। ঠিক একইভাবে 24-এর গণ অভ্যুত্থান দেখেন, আমাদের বড় বড় রাজনৈতিক দলগুলো গত 17-18 বছর ধরে টানা ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছে, কিন্তু তাদের নেতৃত্বে এই গণ অভ্যুত্থানটা হয় নাই। প্রিয় দর্শক, ভিডিওটি দেখলেন এবং মনোযোগ সহকারে বিস্তারিত আলোচনা শুনলেন। এই ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে লিখে জানিয়ে দিন। আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত দুর্দান্ত সব টপ আপডেট নিউজ পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। প্রিয় দর্শক, দেখা হচ্ছে আবারও নতুন কোনো টপিক বা নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।